আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে যে ক্লাসটি নিয়ে হাজির হয়েছি সেটা হলো আমাদের ভেক্টর অধ্যায়ের ভেক্টর অধ্যায়ের ধারাবাহিক ক্লাস হবে। এই ভেক্টর অধ্যায়টি শেষ করতে প্রায় 8 থেকে 10টি ক্লাস লাগবে, কারণ ভেক্টর অধ্যায়টি অনেক বড়। আর এই ভেক্টর অধ্যায়টা যদি আমি কথা বলি, তাহলে এই ভেক্টর অধ্যায়ের তোমার ইফেক্টটা ফিজিক্সের সকল অধ্যায়ে তোমরা পাবা, ঠিক আছে। সো এই জন্য এই অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অধিকাংশ বোর্ডেই আমাদের ভেক্টর থেকে 2টি করে সৃজনশীল প্রশ্ন এসে থাকে এবং অ্যাডমিশন টেস্টে এখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন কিন্তু আসে। এই অধ্যায়ে অনেক অনেক টপিকস আছে। তো আজকে আমরা একদম ভেক্টরের শুরু থেকে আমরা শুরু করব যে ভেক্টর রাশি কি, ভেক্টর রাশি কাকে বলে, তারপর কতিপয় যে ভেক্টর রাশি আছে যেখান থেকে আমাদের বোর্ডে কি আসে। বোর্ডে আমাদের তোমার এমসিকিউ আসবে, পাশাপাশি কি বলতো এই যে ক নাম্বারে যে কোশ্চেন থাকে না ওইগুলো আসে, ঠিক আছে। তো একটু খেয়াল করে দেখো যে আজকে টপিক্সের নাম কি। আমাদের আজকে টপিক্সের নাম হলো কতিপয় ভেক্টর রাশি। কতিপয় ভেক্টর রাশি মানে ভেক্টর রাশির আমাদের 15 থেকে 16টা কি ভেক্টর রাশি আছে, যেগুলোর ডেফিনেশন জানতে হবে এবং কোনটা কি, এবং বোর্ড এমসিকিউ, অর্থাৎ এই ভেক্টর রাশি থেকে যে এমসিকিউ গুলো বোর্ডে আসে সেই এমসিকিউ গুলো আমরা আজকে সলভ করবো। তো আজকের এই ক্লাসটি করলে কিন্তু তোমার কি হয়ে যাবে, এই ভেক্টর রাশি সম্পর্কে তোমার সকল ধারণা ক্লিয়ার হয়ে যাবে এবং বোর্ডে যে এমসিকিউ গুলো আসে সেই কনফিউশন তোমাদের দূর হয়ে যাবে। সো আজকে আমরা এই ক্লাসটি শুরু করি, চলো। প্রথমে যেটা আছে, যেহেতু আমরা পড়বো ভেক্টর জিনিসটা কি আসলে এটা আমাদের বুঝতে হবে। তোমরা অনেকে হয়তো বা এই ক্লাসগুলো অনেকে ভালোভাবে করেছো, অনেক কিছু জানো, অনেক তোমরা ভেক্টরে অনেক বস হইতে পারো। তোমাদের কাছে প্রথম দিকে হয়তো বা মনে হতে পারে ভাই কি পড়াচ্ছে ভাই, কিন্তু এই যে আজকে ক্লাসের পরে আমি 30টি এমসিকিউ সলভ করাবো, যে এমসিকিউ গুলো বোর্ডে আসছে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আসছে, মেডিকেলে আসছে এবং ভার্সিটিতে আসছে। আমি বোর্ড, অ্যাডমিশন সব কভার করব। দেখি তোমরা কত পারো, ক্লাসে দেখা যাবে শেষ পর্যায়ে, ঠিক আছে। তো একটু আমরা শুরু করছি যে ভেক্টর জিনিসটা কি। আসলে দেখো, তোমরা জানো ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় সেটাকে কি বলে, রাশি বলে, ঠিক আছে। আমরা প্রথমে যদি বলি রাশি, তো রাশি কি, যা কিছু পরিমাপ করা যায় সেটা কি রাশি, যা কিছু পরিমাপ করা যায় সেটাই কি রাশি। এখন দেখো যে আমি আমার কি মাপতে পারি, আমি আমার ভর মাপতে পারি, আমি আমার ওজন মাপতে পারি, আমার যে ঘড়িতে কয়টা বাজতেছে সেটা আমি দেখতে পারি, ঠিক আছে। তোমার হাইট কত সেটা আমি মাপতে পারতেছি, এগুলো আমরা মাপতে পারতেছি। যেগুলো আমরা মাপতে পারি সেগুলোকে কি বলে, রাশি বলি। কিন্তু আমার হৃদয়ের যে অনুভূতিটা কি আমরা মাপতে পারি না। তাহলে অনুভূতি, দেখো আমার ভর আমি মাপতে পারতেছি, তাহলে ভরটা কি রাশি, কিন্তু হৃদয়ের অনুভূতি আমি মাপতে পারি না, তাহলে হৃদয়ের অনুভূতিটা কি রাশি হবে না কিন্তু, ঠিক আছে। অর্থাৎ আমরা ভৌত জগতে যা কিছু পরিমাপ করতে পারি সেটা কি রাশি, যেগুলো তোমার অনুভূতির যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু কোনো রাশি না। ওকে, তো দেখো ভেক্টর রাশি কি। এখন রাশি হলো দুই প্রকার, অনেক ধরনের প্রকার আছে। আমার দিকের উপর নির্ভর করে রাশি দুই প্রকার, দিকের উপর নির্ভর করে। একটা হলো আমাদের কি ভেক্টর, একটা ভেক্টর আর একটা কি স্কেলার। সবই নোট করবা, সবকিছু নোট করবা, ঠিক আছে। তুমি পারলেও নোট করবা ভাইয়া, যারা পারো তাদের রিভিশন হয়ে যাবে। জাস্ট ক্লাসটি আমার যতগুলো ক্লাস হবে একদম A to Z সবগুলো ক্লাস একদম ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখবা। ইনশাআল্লাহ এতটুকু বলতে পারি, তোমার জিপিএ 5 এর পাশাপাশি অ্যাডমিশন অনেক বেশি করতে পারবা, কভার হয়ে যাবে। এটা হলো কিসের উপর নির্ভর করে বলতো, দিকের উপর নির্ভর করে। দিকের উপর নির্ভর করে, দিকের উপর নির্ভর করে আমাদের রাশি হলো দুই প্রকার, ঠিক আছে। একটা হলো ভেক্টর রাশি আর একটা স্কেলার রাশি। আমরা আবার যদি ভাঙার উপর যদি বলি, সেটা মৌলিক রাশি, যৌগিক রাশি আছে। কিন্তু এই যে আমাদের দিকের উপর নির্ভর করে রাশি দুইটা, একটা ভেক্টর রাশি আর একটা কি স্কেলার রাশি। এখন দেখো ভেক্টর রাশি কি। ভেক্টর রাশি হলো যে সকল রাশিকে প্রকাশ করার জন্য কি মান ও দিক উভয়ের প্রয়োজন হয় সেগুলোকে কি বলে, ভেক্টর রাশি বলে। এখন দেখো আমি যদি বলি আমার ঘড়িটা এখন বাজে কত, 6টা 20 বা 25। এখন 6টা 20 বা 25 এটা আমার প্রকাশ করার জন্য কি আমার দিকের প্রয়োজন আছে, যে এই দিকে 6টা 25 ওই দিকে এত, এটা কিন্তু প্রয়োজন নেই। সো এটাকে আমাদের সময়টা কি তাহলে স্কেলার রাশি। কিন্তু আমি যদি স্মরণের কথা বলি বা বেগের কথা বলি, যদি আমি বলি যে এই গাড়ির বেগ কত 20, একটা গাড়ির বেগ কত 20 মিটার পার সেকেন্ড। এখন দেখো 20 মিটার পার সেকেন্ড, কিন্তু গাড়িটা কোন দিকে যাচ্ছে, তাহলে সেই বেগটা কিন্তু তোমার দিকের উপর নির্ভর করতেছে। অর্থাৎ আমার প্রকাশ করার জন্য, মানে একদম টোটালি প্রকাশ করার জন্য কি মান ও দিকের প্রয়োজন হচ্ছে। দ্যাটস ওয়াই বেগ আমাদের কি ভেক্টর রাশি। এখন দেখো ভেক্টর রাশি মনে রাখার আমি একটা ছন্দ লিখে দিচ্ছি তোমাদেরকে। ছন্দটা তোমরা খুব সহজে মনে রাখবা, তাহলে আমাদের সবগুলো ভেক্টর রাশি এটার মধ্যে মোটামুটি কভার হয়ে যাবে। তো আমি ছন্দটা যদি বলি কি, ছন্দটা হলো ভবে, আবার লিখছি আমি, ভবে সব প্রিয়তম ভাসে টুনির প্রেমে। এই ভতে কি, এই ভতে হলো ভরবেগ,
এই ভতে কি বেগ, শতে কি সরণ, বতে কি বল, এটাতে কি প্রাবল্য, ওতে ওজন, ততে ত্বরণ, মতে মন্দন, ভতে ভ্রামক। ভ্রামক, ভ্রামক কিন্তু জড়তার ভ্রামক বাদে। জড়তার ভ্রামক কিন্তু কি রাশি? স্কেলার রাশি। জড়তার ভ্রামক বাদে, জড়তার ভ্রামক বাদে। সতে কি সান্দ্রতা, টতে কি টর্ক, পতে কি পৃষ্ঠটান, মতে মহাকর্ষীয় প্রাবল্য। মহাকর্ষীয় প্রাবল্য। তাহলে আমরা একটু খেয়াল করো, দেখো আবার বলছি, তোমার প্রয়োজনীয় স্ক্রিনশট দিয়ে রাখো। যদি আমি স্লাইডটি ক্লাস শেষে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব, তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, তোমরা ক্লাস শেষে জাস্ট এই পেজে মেসেজ দিলেই আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দিব। তাহলে দেখো একটু খেয়াল করে দেখো কি বলছি তোমাদের, যে ভবে সব প্রিয়তম ভাসে টুনির প্রেমে। তুমি জাস্ট এই ছন্দটা মনে রাখলেই তোমার সকল ধরনের ভেক্টর রাশি শেষ। তো ভেক্টর রাশি দেখো, এই ভতে কি ভরবেগ, এই বতে কি বেগ, শতে কি সরণ, বতে কি বল, পতে প্রাবল্য, যে কোনো প্রাবল্য, ওতে ওজন, ততে ত্বরণ, মতে মন্দন। ভ্রামক, ভ্রামক মানে জড়তার ভ্রামক, ঠিক আছে, মানে বাদে আর কি, ঠিক আছে। জড়তার ভ্রামক কিন্তু স্কেলার রাশি, মনে রাখতে হবে। সকল ভ্রামক ভেক্টর রাশি, কিন্তু জড়তার ভ্রামক স্কেলার রাশি। আবার শতে কি সান্দ্রতা, শতে কি সান্দ্রতা, ততে টর্ক, পতে পৃষ্ঠটান, মতে মহাকর্ষীয় প্রাবল্য। ঠিক আছে, এইগুলা কি রাশি বলতো? এইগুলা হলো আমাদের ভেক্টর রাশি। এগুলা কি রাশি? ভেক্টর রাশি। এখন যদি আমি স্কেলার রাশির কথা দেখি, দেখো স্কেলার রাশি, স্কেলার রাশি কি প্রকাশ করার জন্য শুধুমাত্র কি মানের যথেষ্ট, দিকের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তোমরা জানো এটা নর্মাল জিনিস। তো আমরা এক্সাম্পল হিসেবে যেগুলো আমাদের বোর্ডে আসে সেগুলো যদি আমি লিখি, যেমন দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা, তারপর আছে কাজ, শক্তি, ক্ষমতা, তড়িৎ বিভব, আরো এরকম আরো অনেক রাশি আছে যেগুলো কি রাশি? স্কেলার রাশি। ঠিক আছে, এগুলো আমরা যখন প্রত্যেকটা অধ্যায় যখন আমরা পড়বো, বিভিন্ন রাশি পড়বো, এগুলা মূলত আমাদের পরীক্ষায় আসছে বিগত বছরগুলোতে। সামনে আমরা এমসিকিউ সলভ করতে গেলে পাবো। তো এগুলো আবারও দেখো, একটু এক্সাম্পল গুলো দেখে নাও। এই যে এখান থেকে আমাকে আসবে নিচের কোনটি ভেক্টর রাশি নয়, তার মানে কি স্কেলার রাশি, বা নিচের কোনটি ভেক্টর রাশি, বা নিচের কোনটি স্কেলার রাশি নয়। স্কেলার রাশি নয় মানে কি? তাহলে ভেক্টর রাশি চাইছে। এরকম ঘুরে পেছে এরকম কোশ্চেন আমাদের আসবে ইনশাল্লাহ। আমরা সামনে যখন এমসিকিউ সলভ করব তখন আমরা এগুলো পাবো। ঠিক আছে, তো আমাদের পরবর্তী স্লাইডে যদি যাই, দেখো এখানে কি বলছে, যে এখানে খ নাম্বারের জন্য আমাদের এগুলো আসে, যেহেতু আমরা একাডেমিক পড়াচ্ছি। তো একাডেমিকের ক্ষেত্রে দেখো, একাডেমিকের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি স্টুডেন্টদের মার্ক সবচেয়ে বেশি নষ্ট হয় কোথায়? ক নাম্বার আর খ নাম্বারে। দেখা যাবে যে তুমি 8টা কোশ্চেনের মধ্যে তুমি কি করবা? সৃজনশীলে গ এতটুকু পড়বা, তোমরা গ আর ঘ পারবা, বুঝছো? এটা তুমি নর্মালি পারে, সবাই পারে, তুমিও পারবা। এখন 10-এর মধ্যে তুমি ধরো 1 মার্কস বা 2 মার্কস যদি কমে, সেটা মূলত ক আর খতেই কমে। কারণ অধিকাংশ শিক্ষার্থী ক আর গ আর ঘ মানে সৃজনশীল করতে করতে ক আর খর প্রতি এত গুরুত্ব দিতে পারে না, স্পেশালি খ নাম্বার। তো আমি প্রত্যেকটা অধ্যায় শেষে খ নাম্বারে যত ধরনের কোশ্চেন আসতে পারে এবং বিগত বছরে যত ধরনের কোশ্চেন আসছে, শুধু ক আর খ এগুলো আলাদাভাবে তোমাদেরকে নোট আকারে দিয়ে দিব, তোমাদের কোনো টেনশন নেওয়ার দরকার নেই। তো এই যে এটা ভেক্টর রাশি ও স্কেলার রাশির মধ্যে পার্থক্য আমাদের খ নাম্বারে আসতে পারে। তোমরা ক আর খর প্রতি কিন্তু খুব স্পেশাল ভাবে যত্ন নিতে হবে। আবারও বলছি, এটা স্পেশাল যত্ন নিতে হবে, স্পেশাল যত্ন, হ্যাঁ, স্পেশাল কেয়ার করবা। স্পেশাল কেয়ার নিতে হবে কিসের উপরে বলতো? ক আর খর উপরে। স্পেশাল কেয়ার করতে হবে কি? ক এবং খ এর উপরে। তো দেখো ভেক্টর রাশি ও স্কেলার রাশির মধ্যে পার্থক্য যদি দেখি, পার্থক্য তোমরা এইভাবে লিখতে পারো, এই যে 3টা ছক করে দিতে পারো, অথবা তুমি 2টা ছক লিখতে পারো, ভেক্টর রাশি আর স্কেলার রাশি দিয়ে করতে পারো। প্রথমে কি মান ও দিক দিয়ে যদি বলি, যে ভেক্টর রাশির কি উভয় আছে, আর স্কেলার রাশির কি শুধু মান আছে, দিক নেই, এটা মনে রাখতে হবে। তারপর যোগ ও বিয়োগ, গুণ ভাগ, দেখো স্বাভাবিক বীজগাণিতিক নিয়মে করা যায় না। আমরা জানি ভেক্টর রাশির
যে যোগ বিয়োগ যেগুলো আছে এগুলো কিন্তু সাধারণ বীজগাণিতিক নিয়মে তুমি করতে পারবা না, কারণ এটা এখানে দিকের প্রভাব আছে, দ্যাটস ওয়াই তুমি করতে পারবা না। কিন্তু স্কেলার রাশির উপর কিন্তু দিকের প্রভাব নেই। স্কেলার রাশি মানে কি, ধরো 2 3 4 এরকম ডিরেক্ট মান থাকবে, সো এটা তুমি কি করতে পারবা, বীজগাণিতিক নিয়মে করতে পারবা। আর দুটি রাশির গুণফলের প্রকৃতি দেখো, ভেক্টর রাশি অথবা স্কেলার রাশি উভয় কি হতে পারে, কারণ আমরা একটু পরে করব বা আমরা আগামী ক্লাসে করব যে দুটি ভেক্টর রাশিকে যদি আমি গুণন করি, ডট গুণ করলে কি পাবো কি স্কেলার রাশি, আর ক্রস গুণন করলে পাবো কি ভেক্টর রাশি। তার মানে আমি ভেক্টর রাশির ক্ষেত্রে, দুইটা ভেক্টর রাশির ক্ষেত্রে যদি গুণন করি তাহলে তার মানটা কি পাইতে পারি, আমি ভেক্টর রাশিও পাইতে পারি, আবার কি স্কেলার রাশিও পাইতে পারি। কিন্তু দুইটা স্কেলার রাশি মানে কি, ধরো 2 × 3 মানে কি 6, এখানে তো ভেক্টর রাশি হওয়ার কোনো সুযোগ আছে নাই, কারণ এখানে কোনো দিকই নেই। সো আমাদের অবশ্যই কি পাবা, সর্বদাই কি পাবা, স্কেলার রাশি পাবা। আবার দেখো গুণফলের মান, দুটি ভেক্টর রাশির মধ্যে কোনটির মান শূন্য না হলেও গুণফল শূন্য হতে পারে। এখানে দেখো যে আমাদের কখনো অনেক সময় কি হতে পারে, গুণফল শূন্য হতে পারে, কারণ কি ডট গুণের ক্ষেত্রে তুমি দেখো a ডট b = ab cos θ, তার মানে এখানে cos θ যদি আমার 0 ডিগ্রি হয় তাহলে এখানে শূন্য হবে না, কিন্তু যদি আমার দুইটা ভেক্টর যদি আমার লম্বভাবে থাকে তখন a ডট b কি হয়ে যায় বলো তো, 0 হয় না। অর্থাৎ আমাদের দুইটা ভেক্টর রাশি যদি গুণ করি, তোমরা জানো যে এই যে আমি এক্সাম্পল হিসেবে যদি বলি a ডট b = কত, ab cos θ। সো আমাদের দুইটা ভেক্টর রাশি যদি আমাদের লম্বভাবে থাকে, ধরো এটা a এটা কি b, ঠিক আছে। তো এখন দেখো তো তাদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে তাহলে আমার এখানে কত আসবে, 0 হবে না। তার মানে আমাদের দুইটা ভেক্টর রাশির গুণফলের মান কি হতে পারে বলতো, শূন্য হতে পারে, ঠিক আছে। আর দুটি স্কেলার রাশির মান আমার শূন্য হইতে হলে অবশ্যই কি হতে হবে বলতো, দুটি স্কেলার রাশির মধ্যে অন্তত একটি রাশির মান কি হবে, শূন্য না হলে। কারণ কি তোমার এখানে তো দিকের কোনো প্রভাব নেই, দুইটা মানের গুণ হচ্ছে জাস্ট। তাহলে গুণ হলে তোমার যদি একটা মান যদি শূন্য না হয় তাহলে কি কোনদিন শূন্য হবে বলো, কোনদিন কিন্তু শূন্য হওয়ার সুযোগ নেই। তো অর্থাৎ আমাদের এখানে কি হবে না বলতো, অন্তত একটি রাশির মান শূন্য না হলে গুণফল কখনো শূন্য হবে না। পরিবর্তন যদি দেখো, শুধু মান অথবা শুধু দিক, মানে এখানে শুধু মান পরিবর্তন করেও তুমি কি গুণফল পরিবর্তন করতে পারো, আবার কি দিক পরিবর্তন করেও করতে পারো। ধরো তোমার এই যে এভাবে যাচ্ছে, দুইটা ভেক্টর রাশি এদিকে যাচ্ছে, এটার যে মান হবে তুমি এইটাকে যদি জাস্ট এটা যদি উল্টায় দাও, ধরো এইদিকে আর একটা এইদিকে, মান কিন্তু তোমার কি চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ শুধুমাত্র দিকের পরিবর্তন করে আমরা কি মানের চেঞ্জ করতে পারি, তাই না। কিন্তু এখানে কিন্তু মানের পরিবর্তন হইলেই তোমার পরিবর্তন হবে, ঠিক আছে, শুধু মানের পরিবর্তন করলেই হবে। আর ভেক্টর রাশির ক্ষেত্রে তুমি মানের পরিবর্তন করলেও হবে, দিকের পরিবর্তন করলেও হবে, আবার মান ও দিক উভয়ের পরিবর্তন করলেও হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো এই যে আমাদের মানে কিছু কিছু জিনিস আমরা ছোটবেলা থেকে অবহেলা করি, কি অবহেলা করি, আর এগুলো লাগবে না। আমাদের অধিকাংশ টিচাররা এটাই বলে, এগুলো সিম্পল জিনিস, না পড়লেও চলবে। কিন্তু আমি তোমাকে আজকে একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব যে এই জায়গাগুলো থেকেই যে আমাদের বোর্ডে সব এমসিকিউ আসে, এবং স্পেশালি মেডিকেল এক্সামে সবচেয়ে বেশি কোশ্চেন এই জায়গা থেকে আসে। আমি প্রমাণ দিয়ে দিচ্ছি আজকে ক্লাস শেষেই, যখন আমরা কোশ্চেন সলভ করব। কতিপয় ভেক্টর রাশি, যে আমাদের কিছু ভেক্টর রাশি আছে, যেই ভেক্টর রাশিগুলা, ঠিক আছে, তোমরা যদি না পড়ো তাহলে ক নাম্বার 1 মার্কস কাটা যাবে, 1 মার্কস মিস করে ফেলবা, এবং এমসিকিউ একটা মিস করে ফেলবা শিওর। সো দ্যাটস ওয়াই তোমার এগুলো পড়তে হবে। দেখো একরেখী ভেক্টর যদি আমরা দেখি, একটা রেখা মানে একরেখী ভেক্টর মানে বোঝাই যাচ্ছে যে একটা রেখার উপর অনেকগুলো ভেক্টর রাশি হবে। দেখো যে একই রেখায় অবস্থিত একাধিক ভেক্টরকে একরেখী বা সমরেখ বা সমরৈখিক, তাহলে কি এই একরেখী, সমরেখ বা সমরৈখিক। এখন আমি তোমাকে পড়াইলাম একরেখী ভেক্টর কি, এখন তোমার পরীক্ষায় ধরো আসলে সমরেখ ভেক্টর কি, একই জিনিস কিন্তু। অর্থাৎ এটাকে আমি 3টা নামে ডাকতে পারি, ঠিক আছে। তোমরা অনেককে বিভিন্ন নামে ডাকো না, তো এরকম এটার নাম হলো 3টা, বুঝছো। একটা হলো একরেখী, আর একটা সমরেখ, আর একটা কি সমরৈখিক। তো একরেখী, সমরেখ বা সমরৈখিক ভেক্টর কি, তাহলে এই চিত্র দেখে বুঝতে পারতেছো। ধরো তুমি এই যে একটা টান দিছো, এই যে একটা টান, এটার মধ্যে তোমার কয়টা, 3-4টে ভেক্টর আছে। ধরো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা কি ডি ভেক্টর। আর ভেক্টর গুলোর কিভাবে প্রকাশ করবো, তাদের উপরে তীর চিহ্ন দিব বা নিচে আমরা টান দিব, সামনে আসতেছে। তো দেখো এইভাবে আমরা কি করতে পারি, প্রকাশ করতে পারি। তারপর আমাদের কি আছে, মুক্ত ভেক্টর কি, যে ভেক্টরে আদি বিন্দু নির্দিষ্ট নয়, যে ভেক্টরের আদি বিন্দুটা কি নির্দিষ্ট নয়। যেমন এই যে একটা চিত্রের দিকে খেয়াল করে দেখো, এটার আদি বিন্দু কোনটা তুমি কিন্তু বুঝতে পারবা না। যদি আমি এখান থেকে যদি বলি এখান থেকে শুরু, তাহলে এখান থেকে শুরু, এখান থেকে শুরু করলে এখান থেকে শুরু। ধরো তুমি এখান থেকে শুরু করতে পারো, আবার তুমি এখান থেকে শুরু করতে পারো, তুমি এখান থেকে শুরু করতে পারো, এখান থেকে শুরু করতে, এখান থেকে মন চায়। অর্থাৎ এখানে যে একটা বিন্দুতে তোমার কিন্তু ডিরেক্টলি এভাবে কিন্তু দেওয়া নাই, মানে কি নির্দিষ্ট না। যেহেতু নির্দিষ্ট না, তার জন্য আমাদের কি, এটা কি বলতো, এটা হলো আমাদের মুক্ত ভেক্টর। এটা আমাদের কি ভেক্টর, মুক্ত
ভেক্টর। তাহলে দেখো যে ভেক্টরে আদি বিন্দু নির্দিষ্ট নয়, আবার বলছি যে ভেক্টরে আদি বিন্দু নির্দিষ্ট নয় তাকে কি বলে? মুক্ত ভেক্টর। এই মুক্ত ভেক্টরের আরেকটা নাম কি? মুক্ত মানে কি বলতো? স্বাধীন। স্বাধীন ভেক্টর বলে মুক্ত ভেক্টর বা স্বাধীন ভেক্টর। তাহলে মুক্ত ভেক্টরের অপর নাম কি? স্বাধীন ভেক্টর বলে। তাহলে স্বাধীন ভেক্টর জিনিসটা কি? স্বাধীন ভেক্টরটা হলো যার কি আদি বিন্দুটা কি নির্দিষ্ট নয়, তুমি যে কোনো বিন্দু থেকে তুমি শুরু করতে পারো। ধরো আমি এখান থেকে শুরু করতে পারি, এখান থেকে শুরু করতে পারি, এমন কোনো ফিক্সড পয়েন্ট নাই যে আমার এখান থেকে টান দিতে হবে। ঠিক আছে, এটা হলো আমাদের কি মুক্ত ভেক্টর বা স্বাধীন ভেক্টর। তারপর দেখো আমাদের কি আছে? সীমাবদ্ধ ভেক্টর। এটা আমাদের কোনো একটা বোর্ডে আসছিল। ঠিক আছে, সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টরটা কি? সীমাবদ্ধ ভেক্টরটা হলো যে ভেক্টরের আদি বিন্দু কোথায় হবে তা স্থির থাকে, তাকে সীমাবদ্ধ ভেক্টর বলে। ঠিক আছে, যেমন এই যে ও বিন্দুতে পি বল ও বি বরাবর ক্রিয়া করছে, এখানে দেখো এই যে ডিরেক্টলি এখানে এই যে ওইটা দেওয়া আছে, মানে কি এই যে বিন্দুটা দিছি না ভাইয়া, ও বিন্দু, ও বিন্দুটা দিয়ে দিছি তো নাকি? যখন আমি একটা বিন্দু দিয়ে দিব তার মানে ওই বিন্দু থেকে তোমাকে ভেক্টরটা নিতে হচ্ছে। তাহলে ওই আমাদের আদি বিন্দুটা কি ফিক্সড থাকে। দেখো আগের ভেক্টরটা যদি দেখো, আগের ভেক্টরে যদি দেখি আমাদের মুক্ত ভেক্টরে, এই মুক্ত ভেক্টরে কি আমি কি কোনো বিন্দু দিয়ে দিছিলাম? কোনো বিন্দু, যার জন্য আমি বললাম কি এখান থেকে নিতে পারি, এখান থেকে নিতে পারি, যে কোনো জায়গা থেকে নিতে পারি। যখন কোনো শুরুতে কোনো বিন্দু দেওয়া থাকবে না, শুরুতে যদি কোনো বিন্দু দেওয়া না থাকে সেটা কি মুক্ত ভেক্টর বা স্বাধীন ভেক্টর। আর যদি আমাকে শুরুতে একটা বিন্দু দেওয়া থাকে, যদি সোজা আলাপ বলি যে এখানে একটা বিন্দু দেওয়া আছে, যেমন ও বিন্দু, এখানে দেখো ও বিন্দু মানে কি এখানে ও দেওয়া আছে, মানে কি তোমার ভেক্টরটা ও থেকেই শুরু করতে হবে। ঠিক আছে, তার মানে সেটা কি ভেক্টর বলতো? সীমাবদ্ধ ভেক্টর। সেটা কি ভেক্টর? সীমাবদ্ধ ভেক্টর। ওকে, তো তারপরে যদি দেখি আমাদের কি আছে? শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের বোর্ডের জন্য, সকল বোর্ডের জন্য এটা 3 স্টার। শূন্য ভেক্টর বা নাল ভেক্টর, যে ভেক্টরের মান শূন্য তাকে কি বলে? শূন্য ভেক্টর বলে। এগুলা ভাই তোমরা জানো, পড়েছো, তারপরেও আমি তোমাদের আমার কথাগুলো শুনলে তোমাদের রিভিশন হয়ে যাবে। এই যে এই লাইনটা তোমাদের অবশ্যই বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো এই যে ভেক্টর, এই ভেক্টরে কি আদি ও শেষ বিন্দু একই বিন্দুতে অবস্থিত, মনে রাখতে হবে। তাহলে শূন্য ভেক্টরে কি আদি বিন্দু এবং শেষ বিন্দু কি হবে? একটা বিন্দুতে, মানে এটা মানে একটা বিন্দুতেই। ঠিক আছে, ধরো এই যে এটা, এই যে এখানে এই বিন্দু, এটা কি তোমার মনে করো কি এটা আদি বিন্দু শেষ বিন্দু এখানেই, যার জন্য এটার মান কি? শূন্য। ঠিক আছে, এটার মান হলো কি? শূন্য। তো এটার আদি বিন্দু এবং শেষ বিন্দু কি হবে? একটা বিন্দুতেই অবস্থিত থাকবে। তারপর দেখো সমান ভেক্টর, এগুলো তো তোমরা বুঝোই। সমান ভেক্টর, দুটি ভেক্টরের মান সমান এবং দিক একই দিকে হলে তাদের একটিকে অপরটির কি বলে? সমান ভেক্টর বা সমভেক্টর বলে। সমান ভেক্টর বা কি বলে? সমভেক্টর। ঠিক আছে, দুটি ভেক্টরের মান কি? দেখো এখানে দুটি ভেক্টরের কি মানও সমান আবার একই দিকে, সেটা কি বলতো? সমান ভেক্টর বা সমভেক্টর। হ্যাঁ, তো তারপরে যদি আমরা দেখি বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টর কি মান সমান কিন্তু দিকটা কি ভিন্ন। বিপরীত ভেক্টরটা কি মান সমান, দিকটা কি ভিন্ন, বিপরীত দিকে। অর্থাৎ আমাদের যে বিপরীত, দেখো যে কি বলছে? দুটি ভেক্টরের মান সমান কিন্তু দিক বিপরীত হলে তাদের একটিকে অপরটির কি বলে? বিপরীত ভেক্টর বলে। এই যে এখানে দেখো এটা হলো এটা কি এই দিকে, আর বিটা কি বলতো? উল্টা দিকে। আর এখানে সমান ভেক্টর দুইটা কি ছিল? একই দিকে কিন্তু ছিল। সিম্পল জিনিস এগুলা। এই যে সমতলীয় ভেক্টরটা ইম্পর্টেন্ট, এটাও আমাদের বোর্ড পরীক্ষায় আসে। হ্যাঁ, সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর কি? দুই বা ততোধিক ভেক্টর একটা তলে থাকবে। ধরো এই যে একটা তল নিছো, ধরো এটা একটা তল, এখানে তুমি এভাবে ভেক্টর দিলা, বিভিন্ন ভাবে দিলা। আর একটা তুমি তল নিলা, তুমি এখানে দেখো তুমি যেভাবে মজা দিলা, তাহলে এই যে একটা তল, এই তলে যতগুলো ভেক্টর থাকবে সেটাকে কি বলে? সমতলীয় ভেক্টর। আবার এই তলে যতগুলো ভেক্টর থাকবে এইগুলা কি? সমতলীয় ভেক্টর। এই ভেক্টর আর এই ভেক্টর কিন্তু সমতলীয় ভেক্টর নয়। ঠিক আছে, ধরো তোমার কাছে দুইটা বইয়ের দুইটা পেজ আছে, আলাদা আলাদা পেজ, তার মানে কি ওটা আলাদা আলাদা তল। তাহলে এই যে এই তলে যে ভেক্টর থাকবে আর এক তলে যে ভেক্টর থাকবে, দুইটা তলের মধ্যে কিন্তু কি থাকবে? অবশ্যই কি থাকবে? আমাদের ডিফারেন্স থাকবে। ওগুলা কিন্তু সমতলীয় ভেক্টর নয়। সো আমাদের একটা তলের মধ্যে যে ভেক্টর গুলো থাকবে এগুলো হলো কি? সমতলীয়। একটা তলের মধ্যে যতগুলো ভেক্টর থাকবে সবগুলো কি? সমতলীয় ভেক্টর। তারপর যদি আমরা দেখি যে কি আছে? অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরটা আমাদের জন্য একাডেমিকের ক নাম্বারের জন্য বেশি ইম্পর্টেন্ট। অবস্থান ভেক্টর মানে কি? যে আমি মূল বিন্দু, ধরে এটা আমাদের কি দেখো এখানে দেওয়া আছে, যে এটা ও বিন্দুটা কি মূল বিন্দু। তো আমি যদি একটা কাঠামো নেই এক্স ওয়াই জেড, আমি কাঠামো নিলে ধরে এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা কি জেড অক্ষ। এখন আমি এই বিন্দুতে আমি কি করব? অবস্থান নির্ণয় করবো কোনো বস্তুর বা কোনো বিন্দুর। তাহলে এই বরাবর যেটা যে তুমি নিলা, এটাই মূলত কি বলতো? অবস্থান ভেক্টর। দেখো প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে কি বলে? অবস্থান ভেক্টর বলে। যদি আমাদের এটা ও হয়, এটা যদি পি হয়, তার মানে আমাদের কি হবে বলতো? এই ও পি ভেক্টর তাই আমাদের কি বলতো? অবস্থান ভেক্টর। ঠিক আছে,
এই যে দেখো, তুমি মূল বিন্দুর সাপেক্ষে, আবার বলছি, মূল বিন্দুর সাপেক্ষে কোনো বস্তু বা কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য যেই ভেক্টরটা নিচ্ছে, মানে ওপি ভেক্টর, ওপি ভেক্টরকে আমরা কি সাধারণত আর দ্বারা প্রকাশ করি, বা তুমি এ দ্বারা প্রকাশ করলা, তুমি যা মন চায় তুমি সেই অক্ষর দ্বারা প্রকাশ করলা, করার পরে যেই ভেক্টরটা নিলা সেটাই মূলত কি আমাদের অবস্থান ভেক্টর। বিষয়টা কি ক্লিয়ার? তাহলে অবস্থান ভেক্টরটা কি আমাদের মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে কি বলে? অবস্থান ভেক্টর বলে। এখানে যে ডিটেইলস দেওয়া আছে আমি যা বলতে বললাম তাই এখানে লেখা আছে, ঠিক আছে? এই ওপি কে আমি আর দ্বারা প্রকাশ করছি, সুতরাং ওপি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? আমি আর ভেক্টর লিখতে পারি। তাহলে এখানে আর ভেক্টরটাই কি বলতো? অবস্থান ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টর কি? অবস্থান ভেক্টর হলো মূল বিন্দুর সাপেক্ষে কোনো বস্তু বা কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় সেই ভেক্টরটাই মূলত কি? অবস্থান ভেক্টর। তারপর দেখো আয়তাকার বা আয়ত একক ভেক্টর। আয়তাকার বা আয়ত একক ভেক্টর যদি দেখি, আয়তাকার বা আয়ত একক ভেক্টর, আয়তাকার বা আয়ত একক ভেক্টরটাও আমাদের ইম্পর্টেন্ট। আয়ত একক ভেক্টর যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, ঠিক আছে, ধনাত্মক, এটা কি ধনাত্মক হবে, ধনাত্মক এক্স ওয়াই ও জেড অক্ষের দিকে ব্যবহৃত যথাক্রমে আই ক্যাপ, জে ক্যাপ এবং আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ একক ভেক্টর গুলোকে আয়তাকার একক ভেক্টর বলে। যে আমরা যে করি না, যে আমরা যে এরকম লিখছিলাম না, ধরো এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। এই যে তোমরা এ ভেক্টর ইজ ইকুয়াল টু যে এটা লেখো, এটা কেন হয় বলো তো? এ ভেক্টর ইজ ইকুয়াল টু এইটাই কেন হইলো? এটা তোমরা কি জানো? বলো, কমেন্ট করো তো দেখি তোমরা এটা জানো কে কে, এটা প্রমাণ জানো কে কে, একটু কমেন্ট করো তো দেখি। এটা যে এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, তোমরা কে কে প্রমাণ জানো যে এই এ ভেক্টর ইজ ইকুয়াল টু এইটাই? এটা আমি যদি বলি যে এটা ভুল, তাহলে কি তুমি বলবা ভুল? তুমি আমি যদি বলি সঠিক, তাহলে তুমি সঠিক বলবা? নাকি তোমরা মুখস্থ করে ফেলছো এ ভেক্টর মানে এইটা? এটা প্রমাণ কে কে জানো? অধিকাংশ শিক্ষার্থী আমাদের এই জিনিসটা মুখস্থ করে, কিন্তু আমি আগামী ক্লাসে আমার যখন উপাংশ পড়বো, তো উপাংশের ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলা উপাংশ এবং গুণন যখন করব তার আগে আমি এই যে এটা প্রমাণ দেখাবো তোমাদের, ঠিক আছে? দেখো এই যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এগুলাকে আমরা কি বলি? একক ভেক্টর বলি। আই ক্যাপ মানে কি বলতো? আই ক্যাপ হলো আমাদের এক্স অক্ষের একক ভেক্টর, জে ক্যাপ হলো আমাদের ওয়াই অক্ষের, এবং কে ক্যাপ কি বলতো? আমাদের জেড অক্ষের একক ভেক্টর। তো এগুলাকে কি বলা হয় বলতো? আয়তাকার একক ভেক্টর। এগুলাকে কি বলে? আয়তাকার একক ভেক্টর। তারপর দেখো সদৃশ ভেক্টর। তো সদৃশ ভেক্টর কি? সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টরের মান যাই হোক দিক একই হলে, ধরো আমাদের সদৃশ ভেক্টর, ভাইয়া যদি আমাদের এটা এরকম হয়, ধরো এটার মান ধরো এ ভেক্টর আর বি ভেক্টর, দেখো মানও সেম, দিকও সেম, এ আর বি কি বলতো? এটা কি বলতো? এটা কিন্তু সমান ভেক্টর, তাই না? এগুলাকে বলে কি? আমরা একটু আগে দেখলাম সমান ভেক্টর বা সমভেক্টর। তো সমান ভেক্টর, কিন্তু যদি এরকম হয়, ধরো এটা এ বরাবর এ আর এটা কি বি, দেখো এটা এ, এটা কি বি, এ এবং বি একই দিকে কিন্তু মান কিন্তু সমান নয়, তাহলে এটা কি বলতো? সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টরটা কি ভাইয়া? মান যাই হোক না কেন এই সমান ভেক্টরটি কি, তাহলে আমরা কি বলতে পারি? সমান ভেক্টর কিন্তু সদৃশ ভেক্টরও, সমান ভেক্টর কিন্তু সদৃশ ভেক্টর। তার মানে কি? সকল সমান ভেক্টর সদৃশ ভেক্টর, কিন্তু সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর নয়। বুঝতে পেরেছো? কারণ কি? তোমার দিক একই দিকে হলে মান যাই হোক না কেন, মান সমান হতেও পারে নাও হতে পারে। মান সমান হলেও এই সমান ভেক্টর, যদি শুধু মান সমান হয় সেটাকে আমরা কি বলতে পারি? সমান ভেক্টর। এবং এটাকে কিন্তু আমরা পাশাপাশি সদৃশ ভেক্টরও বলতে পারবো, কারণ সদৃশ ভেক্টরের শর্তটা কি? যে আমার দিকটা একই দিকে হইতে হবে, মান যাই হোক না কেন। তো আমার মান সমান হলেও সেটা সদৃশ ভেক্টর। সো এটা স্পেসিফিকলি আমি বলতে পারি এটা হলো সমান ভেক্টর, এবং পাশাপাশি এটা কি? সদৃশ ভেক্টরও। কিন্তু এর নিচেরটা দেখো, এই নিচের দুইটা কিন্তু কি তোমার সমান ভেক্টর নয়, এই দুইটা কি বলতো? সদৃশ ভেক্টর। তাহলে আমরা কি বুঝলাম বলতো? আমরা বুঝলাম হলো সকল সমান ভেক্টর কি ভেক্টর বলতো? সদৃশ ভেক্টর। কিন্তু সকল সদৃশ ভেক্টর কিন্তু সমান ভেক্টর নয়। বিষয়টা কি ক্লিয়ার? তবে এই যে মান অশূন্য মানে কি? শূন্য হওয়া যাবে না কিন্তু, হ্যাঁ। অসদৃশ বা বিসদৃশ ভেক্টর, এখানেও ঠিক একই রকম ভাবে অসমান ভেক্টর যদি আমি বলি, অসমান ভেক্টর কি ছিল আমাদের? অসমান ভেক্টর ছিল এরকম, এটা এ, এটা তো দিক ভিন্ন হবে, দিক ভিন্ন হবে। সো দেখো যে এই বরাবর কি ছিল? বি, এটা ছিল এ ভেক্টর, এটা ছিল আমাদের কি? বি ভেক্টর। এটাকে আমরা কি বলি বলতো? অসমান ভেক্টর। এটা ছিল আমাদের কি? অসমান ভেক্টর, হ্যাঁ, এটা আমাদের অসমান ভেক্টর। কিন্তু এই অসমান ভেক্টরকে আবার আমরা কি বলতে পারি বলতো?
অসদৃশ ভেক্টরও বলতে পারি। কারণ কি আমার মান যাই হোক না কেন দিক ভিন্ন হইলেই কি হবে বলতো, আমাদের অসদৃশ। তো আমার অসদৃশ বা বিসদৃশ যেটা বলো না কেন, অসদৃশ বা বিসদৃশ। আর নর্মালি যদি আমরা এটা বলি, ধরো এই বরাবর এ, এই যে এটা বি, এটা এ আর এটা কি বলতো বি, তাহলে এটাও কিন্তু আমাদের কি বলতো অসদৃশ বা বিসদৃশ ভেক্টর। তাহলে আমাদের কি বলতে পারি, সকল অসমান ভেক্টর অসদৃশ বা বিসদৃশ ভেক্টর, কিন্তু সকল অসদৃশ ভেক্টর কি অসমান ভেক্টর নয় একইভাবে। কারণ আমাদের দিক ভিন্ন হইলেই, মান সমান দিক ভিন্ন হইলেই সেটা কি অসমান ভেক্টর। আর অসদৃশ বা বিসদৃশের ক্ষেত্রে আমার কি মান যাই হোক না কেন, শুধু শূন্য বাদে মান যাই হোক না কেন আমাদের কি হয় বলতো, সমান্তরালে যদি আমাদের কি হয় দিক ভিন্ন হয়, তাহলে সেটাকে কি বলি বলতো, বিসদৃশ বা অসদৃশ ভেক্টর। ওকে, সমরেখ ভেক্টর, এই যে এটা খুবই ইম্পর্টেন্ট। সমরেখ ভেক্টর আমরা আগেই পড়ছিলাম যে একটা রেখার মধ্যে যদি অনেকগুলো ভেক্টর থাকে, এখানে দেখো সমরেখ বা সমরৈখিক ভেক্টরকে কোলিনিয়ার, আমাদের অনেকগুলো লাইনও যদি হয়, দেখো দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরল রেখা বা সমান্তরাল থাকে তবে তাদেরকে সমরেখ বা সমরৈখিক ভেক্টর বলে। সো আমাদের এই যে একই লাইনে যদি থাকে সেগুলোও কিন্তু আমাদের কি বলতো, এই তুমি বলতে পারবা এটা তো একই লাইনে নাই, কিন্তু তুমি দেখো এটাকে তুমি উলম্বভাবে কল্পনা করে দেখো, এটা কিন্তু একটা নির্দিষ্ট কিসের মধ্যে আছে, এখানে লেখা আছে ভূমির সমান্তরাল বা একই উলম্ব তলে যদি সমান্তরাল থাকে সেটাও কিন্তু তোমাদের সমরেখ বা সমরৈখিক। ঠিক আছে, সো আমাদের সমরেখ আমরা দুই ভাবে পাইলাম, আমরা এভাবেও কিন্তু লিখতে পারি, ধরো এটা এ, এখানে কি লিখলাম বি, এটা আবার এটা, এভাবেও আমরা কি করতে পারি সমরেখ বা সমরৈখিক ভেক্টর লিখতে পারি, আবার এভাবেও কিন্তু আমরা লিখতে পারি। একটু জাস্ট খেয়াল রাখতে হবে, আর কিছুই না। হ্যাঁ, দেখো বিপ্রতীপ ভেক্টর, এটা হলো আমাদের এমসিকিউ এর জন্য, এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বিপ্রতীপ ভেক্টর। আমি যদি সোজা কথা বলি যে ধরো একটা ভেক্টরের মান দেওয়া আছে 2i ক্যাপ, যে এখানে যে মানটা দেওয়া আছে ধরো সেটা পি ভেক্টর হতে পারে। এখন পি ভেক্টরের বিপ্রতীপ ভেক্টর যদি কিউ ভেক্টর হয়, তাহলে কিউ ইজ ইকুয়াল টু কত হবে 1/2i ক্যাপ, বুঝছো? তো এখানে ধরো পি একটা ভেক্টর, এটা বিপ্রতীপ ভেক্টর ধরলাম আমি কিউ, মনে করো পি এর বিপ্রতীপ, মনে করো যে এটা বিপ্রতীপ, বিপ্রতীপ বিপ্রতীপ ধরো মনে করো বিপ্রতীপ, মনে করো বিপ্রতীপ কত কিউ, তাহলে কি হবে এই যেই মান থাকবে এটার ইনভার্স হয়ে যাবে, জাস্ট 1/, হয়ে যাবে। দেখো এখানে লেখা আছে যে কি সমজাতীয় দুটি ভেক্টর যাদের কোনোটির মান শূন্য নয়, এখানে কিন্তু মনে রাখতে হবে মান কিন্তু শূন্য হওয়া যাবে না, মান শূন্য নয়। এরূপ দুটি ভেক্টর যদি এমন হয় যে তাদের একটির মানের গুণাত্মক বিপরীত, মানে একটি মানটা কি হবে তোমার আলটিমেটলি বিপরীত অপর ভেক্টরের কি মান হয়, বাংলা আলাপ যে তোমার এখানে যা থাকবে তাকে কি করতে হবে 1/, ধর এখানে যদি 5 থাকে তাহলে কত হবে 1/5, যদি আমাদের কি হতো 6 হয় তাহলে কত হবে 1/6। আমি তাহলে তোমাদের একটা অঙ্ক দেই, দেখি তোমরা পারো কিনা, একটা অঙ্ক দেই আমি, দেখি তোমরা পারো কিনা। হ্যাঁ, পারো কিনা দেখো, একটু খেয়াল করে দেখো। মনে করো এম ইজ ইকুয়াল টু মনে করো 6i, তাহলে বিপ্রতীপ এম এর বিপ্রতীপ মনে করো এন, তাহলে এন ইজ ইকুয়াল টু কত হবে বলো তো, এন ইজ ইকুয়াল টু কত, এটা বের করো তো দেখি। তাহলে এন ইজ ইকুয়াল টু কত, এম ইজ ইকুয়াল টু কত 6i মনে করো, তাহলে এম এর বিপ্রতীপ এন ভেক্টর ইজ ইকুয়াল টু কত, দ্রুত সবাই কমেন্ট করো, নরমাল জিনিস তোমরা পারবা। সরণ ভেক্টর দেখো ভাই, সরণ ভেক্টরটা কি, দেখো কোন কণার অবস্থান ভেক্টরের পরিবর্তনকে কি বলে, সরণ ভেক্টর বলে। দেখো এই যে চিত্রটা যদি আমি দেখি, এটা হলো আমাদের মূল বিন্দু, মূল বিন্দু থেকে মনে করো তুমি এবং তোমার ফ্রেন্ড, মনে করো তুমি এবং তোমার ফ্রেন্ড, তুমি এখান থেকে কোথায় গেছো এ বিন্দুতে গেছো, এবং তোমার থেকে তোমার ফ্রেন্ড গেছে কোথায় এখানে, ধরো এই জায়গায় একজন কত, ধরো মনে করো একজনের নাম বলো, ধরো F1, এখানে কত একজন কত F2, দুই বন্ধু, তারা একজন গেছে F1 গেছে ও এর দূরত্ব, আর একজন গেছে কত ও বি দূরত্ব। তাহলে এই দুইজনের দূরত্ব কত, পার্থক্য কতটুকু বলতো, আলটিমেটলি কত বলতো, F2 - F1 না, F2 - কি F1, তো এই যে F2 - F1, F2 - F1, সো আমাদের F2 - F1 কি বলতো, OB ভেক্টর মাইনাস কত OA ভেক্টর, তাই না? তাহলে আমাদের কি হবে বলতো, পার্থক্যটা কি, OB ভেক্টর মাইনাস OA ভেক্টর, অর্থাৎ এই দূরত্ব থেকে এই দূরত্বটা বিয়োগ করলেই আমি কি পাওয়া যাব, AB পাওয়া আসবো। তাহলে এই ABটাই মূলত কি বলতো আমাদের সরণ ভেক্টর। এটা আমাদের অনেক বেশি কাজে লাগে MCQ, CQ
সব জায়গায় লাগে এই সরণ ভেক্টর। ঠিক আছে, সরণ ভেক্টরটা কি তোমরা বুঝতে পেরেছো? আবারও বলতেছি, ধরো দুইজন ব্যক্তি, একজন গেল এইদিকে একজন গেল এইদিকে, তাহলে সরণ ভেক্টর কি হবে? এই দুইজনের পার্থক্য, পথের পার্থক্য, দূরত্বের পার্থক্য। ঠিক আছে, তো দূরত্বের পার্থক্য যদি আমি বের করি তাহলে সেটা আমার কি বলতো? সরণ ভেক্টর। তো সরণ ভেক্টর দেখো, এই যে এই দূরত্ব মাইনাস এই দূরত্ব, দুইটা দূরত্ব বিয়োগ করলে তোমার কি হবে বলতো? সরণ ভেক্টর পেয়ে যাবা। তোমাদের কলেজের এবং কি বলে প্রাইভেট গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ যা আছে সেখানে আমাদের এই ক্লাসের লিঙ্কটি শেয়ার করে দিও, ইনশাল্লাহ সবাই উপকৃত হবে। আমি ভেক্টর কিন্তু একদম ফার্স্ট থেকে শুরু করছি, আজকে আমাদের একদম জিরো থেকে শুরু হয়েছে ক্লাস। ইনশাল্লাহ আমরা জিরো থেকে শুরু করে একদম বস হয়ে যাব ফিজিক্সে। ঠিক আছে, তোমাদের বানায় দেবো সেটা ইনশাল্লাহ, আমার সাথে লেগে থাকো শুধু। আচ্ছা, তাহলে আমাদের কতিপয় ভেক্টর রাশি কিন্তু শেষ। আমরা ভেক্টর রাশির প্রকাশটা পড়বো, ভেক্টর রাশির প্রকাশ। তো ভেক্টর রাশিটা প্রকাশ বলতে ভেক্টর রাশিকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি এটা একটু জানবো। হ্যাঁ, ভেক্টর রাশিকে দেখো আমরা কতভাবে প্রকাশ করতে পারি। একটা ভেক্টর রাশিকে আমরা ধরো এ একটা ভেক্টর রাশি, তাহলে এ কে আমরা এভাবে লিখতে পারি, এ কে আমরা এভাবে লিখতে পারি, এ কে আমরা কি করতে পারি? শুধু বার দিতে পারি। আবার আমরা অনেক সময় দেখবা বইতে কি লিখছে বলতো? শুধু মোটা অক্ষর দিচ্ছে, এটা দেখবা তোমার এই যে এভাবে মোটা অক্ষর আর কি, হ্যাঁ, ইটালিক ফর্মে মোটা মোটা অক্ষর হালকা বাঁকা করে। তো এভাবে আমরা চার ভাবে ভেক্টর রাশিকে প্রকাশ করতে পারি। ঠিক আছে, এখন তোমরা বলতে পারো যে ভাই ধরেন এইদিকে এটা গেল এইটাকে, তাহলে আমরা এটাকে এ ভেক্টর লিখবো। তাহলে আমাদের যদি এইদিকে যায় রাশিটা, তাহলে আমরা কি এটাকে এভাবে লিখবো? মানে এইভাবে লিখবো? এটা কিন্তু লেখা যাবে না, এটা কিন্তু কি ভুল, এটা কিন্তু ভুল। শুদ্ধ নিয়ম কি? শুদ্ধ নিয়ম হলো এর যেভাবেই থাক না কেন, এটা হলো কিন্তু শুদ্ধ নিয়ম। ঠিক আছে, তোমার এই যে এটা হলো কিন্তু এটা কিন্তু কি বলতো? এটা কিন্তু লেখা যাবে না, কোনোভাবে লেখা যাবে না, মনে রাখতে হবে। তোমার সবসময় লিখতে হবে কি? অক্ষরের উপর সোজা টান দিতে হবে, সোজা তীর, অক্ষরের উপর কি সোজা তীর। ঠিক আছে, যে তোমার ভেক্টর রাশি তোমার এভাবে ধরো এভাবেও তো থাকতে পারে, পারে কিনা বলো? যদি খারাপ ভাবেও থাকে তারপরে তোমার কি লিখতে হবে বলো? এভাবে লিখতে হবে না? সো তোমার ভেক্টর রাশি যেভাবে থাক না কেন তুমি প্রকাশ করবা কয় ভাবে বলো তো? এই চার ভাবে। ঠিক আছে, এই চার ভাবে তুমি প্রকাশ করতে পারবা। হ্যাঁ, শুধুমাত্র এই চার ভাবে তোমাদের প্রকাশ করতে হবে, যেভাবে থাক না কেন তোমার ভেক্টর রাশি যেভাবে থাক না কেন তোমাকে কি করতে হবে? অবশ্যই এই চার ভাবের এইগুলোর মধ্যে থেকে প্রকাশ করতে হবে। ধরো আমাদের এভাবেও থাকতে পারে এ, তারপর আমাদের এভাবেও থাকতে পারে এ, বিভিন্ন ভাবে থাকতে পারে। ঠিক আছে, যেভাবে থাক না কেন আমি সবসময় কি করবো বলতো? আমি এইভাবেই প্রকাশ করব, যেভাবে থাক না কেন সবসময় আমি সোজা টান দিব। ঠিক আছে, একদম সোজা টান দিব। মান নির্ণয়ের কথা বলে ভাইয়া, মান আমি কিভাবে নির্ণয় করবো? মান নির্ণয়ের কথা বলে তাহলে আমি কি করব? এটাকে আমি শুধু এই যে পরম মান চিহ্ন দিব, অথবা কি দিব বলতো? অথবা আমি কি লিখবো? অথবা আমি শুধু অক্ষর লিখবো, সিম্পলি অক্ষর। ঠিক আছে, যে কোনো ভেক্টর রাশিকে প্রকাশ করতে হয়, মান নির্ণয় করতে হয় কিভাবে? পরম মান চিহ্ন দিতে হয়, অথবা শুধু সিম্পলি কি লিখতে হয়? অক্ষর লিখতে হয়, অথবা সিম্পলি কি লিখতে হয়? অক্ষর লিখতে হয়। ঠিক আছে, তোমরা তো এটা জানো। তারপর দেখো সমজাতীয় অসম মানের এবং বিপরীতমুখী ভেক্টরকে কি বলে? এই এটা দেখো, বরিশাল বোর্ড কত সালে আসছে? বরিশাল বোর্ড 22 এবং দিনাজপুর বোর্ড 21। বোর্ডে দেখো দুইটা বোর্ডে আসছে সেম কোশ্চেন, দেখছো? দিনাজপুর বোর্ডে যেটা 21 সালে আসছে, বরিশালে সেটা কত? 22 সালে। তার মানে এক বোর্ডের কোশ্চেন কিন্তু আরেক বোর্ডে রিপিট কিন্তু মাঝে মাঝে হয়। এখানে কি বলছে? সমজাতীয় অসম মানের এবং বিপরীতমুখী ভেক্টরকে কি বলে? অসম মানের কিন্তু বিপরীতমুখী, সমজাতীয়, বুঝছো? আগে বলছিলাম সমজাতীয়, সমজাতীয় কিন্তু অসম মানের বিপরীতমুখী। মানে বিষয়টা কি বুঝাইছে? যে ধরো এদিকে একটা ভেক্টর যাচ্ছে, এদিকে আসতেছে, কিন্তু মানটা কি অসম। ধরো এটা এ, এটা বি, মান সম, দুইটা বল বা দুইটা ভেক্টর এরকম মানটা কি অসম কিন্তু বিপরীত দিকে। এটা আমি একটু আগে বলছিলাম না? এটা কি বলতো? বিসদৃশ না ভাইয়া? বিসদৃশ না? এটা বিসদৃশ। দেখো যশোর বোর্ড, যশোর বোর্ড 22 সাল, যশোর বোর্ড 22 সাল, যশোর বোর্ড 22 সালে কি আসছে? একটি বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? একটি বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? অ্যান্সার হবে অবশ্যই 3 বি, সরণ ভেক্টর। এগুলো ভাই টোটালি থিওরি। ঠিক আছে, এই যে দেখো এইটা যদি কেউ না পারছে তাহলে তাকে তো মারতে হবে। কোন ভেক্টরের পাদবিন্দু ও শীর্ষবিন্দু একই হলে সে ভেক্টরকে বলে? কয়বার আসছে রে ভাই? রাজশাহী বোর্ড 21, যশোর বোর্ড 21, মাদ্রাসা বোর্ড 21, তিনটা বোর্ডে আসছে। পাদবিন্দু ও শীর্ষবিন্দু এক হওয়া মানে সেটা কি ভেক্টর বলতো? নাল ভেক্টর, তাই না? এটাকে বলে কি? নাল ভেক্টর।
ভেক্টর নির্দেশক রেখাংশটির আদি বিন্দু ও শেষ বিন্দু যদি মিশে যায় তাহলে তাকে কি ভেক্টর বলে? একটু খেয়াল করে দেখো তো, ভেক্টর নির্দেশক রেখাংশটির আদি বিন্দু ও শেষ বিন্দু যদি মিশে যায় তাহলে তাকে কি ভেক্টর বলে? এটা তো সবাই পারবা। এটা কি ভেক্টর বলো তো? আদি বিন্দু আর শেষ বিন্দু যদি মিশে যায় তাহলে সেটা কি বলতো? অবশ্যই শূন্য ভেক্টর, মানে কি নাল ভেক্টর, তাই না? নিচের কোনটির দিক নির্দিষ্ট নয়? এই কোনটার দিক নির্দিষ্ট নয় বলতো? এটা খুবই সিম্পল জিনিস, শূন্য ভেক্টর। তারপর দেখো এ ভেক্টর ইজ ইকুয়াল টু 5 i ক্যাপ হলে, আর হিলে লেখছে এটা হলে 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 এর বিপরীত ভেক্টর নিচের কোনটি? এইটা কে কে পারবা? দেখি কে কে পারবা। যারা যারা পারবা তাদের জন্য ভালোবাসা। তো এটা বুঝতেই পারতেছো, এটার অ্যান্সার হবে কত? বি, তাই না? 1/5 যা ছিল এখানে কি হবে? 5 থাকলে 1/5, 2 থাকলে কত? 1/2, 3 থাকলে কত? 1/3। দ্যাটস ইট, আর কিছুই না। যারা এই যে এইটার পিডিএফটা পেতে চাও তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হবে। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হলে এই যে এটি স্ক্রিনশট দিয়ে রাখো, এটা হলো আমার নাম্বার 01721। আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দাও, আমি অ্যাড করে দিব 917। এই নাম্বারে নক দিলেই তুমি হোয়াটসঅ্যাপে জয়েন করতে পারবা। তো যারা যারা জয়েন করতে চাও তারা এই নাম্বারে নক দাও, এবং আমার হোয়াটসঅ্যাপ লিংক আমি আমার পেজেও শেয়ার করব। সো তোমরা জয়েন করে যাও এবং লেকচার শিট নিয়ে তোমরা পড়তে থাকো। যে কোনো সমস্যা হলে ভাইয়াকে নক দিও, ইনশাল্লাহ ভাইয়া তোমাদের পাশে থাকবে। তোমরা কোনো টেনশন নিও না, ইনশাল্লাহ তোমাদের ফিজিক্সের তোমরা যত টেনশন ছিল সবকিছু দূর করে দিব। তোমরা জাস্ট শেষ সময়ে এসে সবাই একটি করে কমেন্ট করে যাও যে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো। জাস্ট 1 মিনিট।